হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন লেকচার 4 নাম্বার। আমরা গত ক্লাসে আমরা দুধ পড়ছি, মাখন পড়ছি, ঘি পড়ছি, তারপর হচ্ছে আমরা সাসপেনশন পড়ছি, তারপর কলয়েড দ্রবণ পড়ছি, প্রকৃতি দ্রবণ পড়ছি। ওকে, আজকে হচ্ছে যে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে যে টয়লেট্রিজ এবং পারফিউমারি। পারফিউমারি মানে কি? পারফিউম, স্যান্ড, এগুলো কেমনে তৈরি হয় এগুলা। তো এগুলো নর্মালি সিকিউতে আসবে না, এগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। তবে সিকিউতে যদি বাই চান্স দিয়ে দেয় তাও যেন আমরা আনসার করতে পারি, আমরা ব্যবহার করবো। হ্যাঁ, আচ্ছা, তো কি বলতেছে, অতি প্রাচীন কাল হতে মানুষ সৌন্দর্য প্রিয়। দেহের শোভা বাড়াতে, তো ত্বকের কোমলতা বৃদ্ধিতে, ত্বক ও মুখমণ্ডলকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে পুরো মানুষ বিভিন্ন সামগ্রী ব্যবহার করতো। ত্বকের কমলতা, আমরা স্যান্ড কেন ইউজ করি কিংবা হচ্ছে টয়লেট্রিজ কেন ইউজ করি, এগুলো হচ্ছে ত্বকের কমলতা। হ্যাঁ, কমলতা বৃদ্ধিতে, তারপর হচ্ছে ত্বক ও মুখমণ্ডলকে জীবাণুর হাত থেকে রক্ষা করতে পুরো মানুষ বিভিন্ন সামগ্রী ব্যবহার করতো। যেমন হচ্ছে পূর্বের, আমরা যদি প্রাচীন কালের কথা চিন্তা করি, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কাঁচা হলুদ বাটা ইউজ করা হতো। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, এটা তো বুঝাবার কিছু না, উজ্জ্বলতা মানে কি এটা তো জানো। ত্বকটা যেন গ্লো করে, এটার জন্য আমরা প্রাচীন কালে তার স্যান ট্যান, তারপর হচ্ছে বিভিন্ন ক্রিম, এগুলো ছিল না। তখন কি ইউজ করা হতো? তখন হচ্ছে কাঁচা হলুদ পাতা ইউজ করা হতো। তাহলে এটা এমসিকিউতে আসতে পারে যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য প্রাচীনকালে কি ইউজ করা হতো বা কি ইউজ করা হয়। কেন এখনো অনেকে প্রাকৃতিক উপাদানের উপর বিশ্বাস করে, সেজন্য ওরা কি ইউজ করে, কাঁচা হলুদ পাতা ইউজ করে। তারপর হচ্ছে চুল পড়া বন্ধ ও চুলকে সিল্কি করার জন্য মেহেদি বাটা ইউজ করা হতো। ঠিক আছে। ত্বকের কোমলতার জন্য দুধের সর ইউজ করা হতো, ত্বক যেন কোমল হয়। এটার জন্য দুধের সর ইউজ করা হতো, ডাবের পানি ইউজ করা হতো, চন্দন বাটা ইউজ করা হতো, শসা ইত্যাদি ব্যবহার করতো, যা প্রাকৃতিক প্রসাধনী। তার মানে এগুলো এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তার ত্বকের কোমলতার জন্য কি ইউজ করা হয়? দুধের সর, ডাবের পানি, চন্দন বাটা, হুম, হচ্ছে শসা ইত্যাদি। শসা তো এখন ইউজ করতে অনেককে দেখছো, পার্লারে শসা দিয়ে রাখে। যাই হোক, বর্তমানে নানা ধরনের প্রসাধনী পাওয়া যায়, সুন্দর, এগুলা লাগবে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে টয়লেট্রিজ কি? আমাদের মেন তো টয়লেট্রিজ আর পারফিউমারি কি এটা জানা, তাই না? মুখের অভ্যন্তরে বাহ্যিক, মুখের অভ্যন্তরে, তারপর হচ্ছে বাহ্যিক দেহত্বক, মুখের অভ্যন্তরের পর একটা কমা হবে, তারপর হচ্ছে বাহ্যিক দেহত্বক, চুলের পরিষ্কার এবং যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত রাসায়নিক সামগ্রীকে টয়লেট্রিজ বলা হয়। বুঝতে পারছি? তার মানে কি, মুখের অভ্যন্তরে, তার মানে মুখের ভিতরে প্লাস বাহ্যিক দেহত্বক, বাইরের দেহত্বক ও চুলের পরিষ্কার ও যত্ন নেওয়ার জন্য যে আমরা রাসায়নিক সামগ্রীগুলো ব্যবহার করি, এগুলোকে টয়লেট্রিজ বলতেছে। যেমন কি, টয়লেট সাবান, শ্যাম্পু, টুথপেস্ট দিয়ে মুখের অভ্যন্তরে আমরা জীবাণু মুক্ত করতেছি, তারপর টিস্যু পেপার, তারপর স্যানিটারি ন্যাপকিন, এগুলা। তার মানে কি, নিজের কোনটি টয়লেট্রিজ, এটা যদি প্রশ্ন আসে পারা যাবে কিনা, অবশ্যই পারা যাবে। অপরদিকে পারফিউম, পারফিউম কি? পারফিউম তো পারার কথা। পারফিউম হলো উদ্ভিদ বা ফুলের নির্যাস, মানে উদ্ভিদ বা ফুল থেকে তৈরি হয় এবং সুগন্ধিযুক্ত জৈব যৌগের তরল জেলি সদৃশ মিশ্রণ, জীবাণুনাশক মিশ্রণ। ইভেন সব স্যান্ড যে শুধু সুগন্ধ বাড়ায় এমন না, অনেক স্যান্ড জীবাণু নাশ করতে পারে। ঠিক আছে, ত্বকের দুর্গন্ধ দূরীকরণে ব্যবহৃত হয়। এই যে ত্বকের দুর্গন্ধ, আমরা বাইরে আবার আগে কি স্যান্ড দিয়ে যাই, কেন দিয়ে যাই? যেন ত্বকের যে দুর্গন্ধটা আছে সেটা যেন দূর হয়। ঠিক আছে, তাহলে পারফিউম কি আর হচ্ছে কি টয়লেট্রিজ কি পারা যাবে। হ্যাঁ, এবার হচ্ছে প্রাকৃতিক গোলাপ জল। প্রাকৃতিক গোলাপ জল, টয়লেট্রিজ আর পারফিউম থেকে আমরা প্রাকৃতিক গোলাপ জলে কেন লাভ দিলাম? কারণ প্রাকৃতিক গোলাপ জল দিয়েও স্যান্ট তৈরি হয়। কারণ আমরা তো পড়ছি যে পারফিউম হচ্ছে যে উদ্ভিদ আর ফুলের নির্যাস থেকে তৈরি হচ্ছে। তাহলে প্রাকৃতিক গোলাপ জল, প্রথম কথা গোলাপ জলটা কি এটা বের করতে হবে। গোলাপ ফুলের পাপড়ি পানিতে কয়েকদিন ভিজিয়ে রাখলে যে সুগন্ধি তরল পাওয়া যায় তাকে গোলাপ গোলাপ জল বলতেছি আমরা। ওকে, গোলাপ জল শুধু স্যান্ড হিসেবে না, গোলাপ জলকে আমরা ইয়াতে ইউজ করি, খাবার ইউজ করি। এটি একটি হাইড্রোসল, এটি একটি কি, এটি একটি হাইড্রোসল। এখন প্রশ্ন আসতে পারে হাইড্রোসল মানে কি? দাঁড়া আমি একটু ইয়াটা লাগাই, আমার কি বলে গ্রাফিক্স পেনটা লাগাই। আচ্ছা, গত ক্লাসে আমি কিন্তু ঠিকই পড়াইছিলাম, কলের দ্রবণ পড়াইছিলাম। ইভেন কলের দ্রবণ পড়াবার সময় এটাও বলছিলাম যে কলের দ্রবণ তরলের মধ্যে কঠিন পদার্থের মিশ্রণ হইতে পারে, কলের দ্রবণ তরলের মধ্যে তরল হইতে পারে, যেটাকে আমরা কলের দ্রবণে ইমালশন বলতেছি। আবার কলের দ্রবণ ইয়া হইতে পারে, কি হইতে পারে দেখি বলতো? কলের দ্রবণ হচ্ছে যে
তরলের মধ্যে গ্যাসই হইতে পারে, যদি গ্যাসটা খুব একটা কম দেখাই যায় না বললে কিন্তু। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে হাইড্রোসল মানে কি? এই যে এখানে যে দেখা যাচ্ছে হাইড্রোসল, এই হাইড্রোসল মানে কি? তো কলয়েড, কলের দ্রবণ আমরা গত ক্লাসে কি বলছিলাম? কলের দ্রবণ আমরা বলছি যে অনেক প্রকার হতে পারে, যে তরল, তরলের মধ্যে কঠিন পদার্থ মিশ্রণ হইতে পারে, আবার তরলের মিশ্রণ হইতে পারে, তাই না? তো এখানের মধ্যে তরল প্লাস কঠিন যেটা আছে এটাকে বলতেছি আমরা হাইড্রোসল, এটাকে আমরা বলতেছি হাইড্রোসল। বুঝতে পারছি? ওকে, এরপর আসতেছি কি, গোলাপ জল। দুই ধরনের মানুষের চাহিদা পূরণ করে গোলাপ জল। তার মানে গোলাপ জলকেই সেটা বুঝাই গেছে। গোলাপ ফুলের পাপড়ি আমরা অনেকদিন পানিতে ভিজায় রাখলে যে সুগন্ধি তরলটা পাই, ওইটাই হচ্ছে আমরা গোলাপ জল বলতেছি। এবং গোলাপ জল দুই ধরনের মানুষের চাহিদা পূরণ করে, একটা হচ্ছে শৌখিন ব্যক্তিদের সুগন্ধির চাহিদা পূরণ করে, আর রোগীদের শান্তি দান করে। শৌখিন ব্যক্তিদের সুগন্ধির চাহিদা পূরণ করে কেমন, এটা তো আমরা বুঝছি, যে খাবারের মধ্যে গোলাপ জল দিলে খাবারের স্যান্ড বাড়তেছে, তারপর হচ্ছে আমরা গায়ে গোলাপ জল থেকে আমার একটা পারফিউম তৈরি করা যাচ্ছে, ওটাও স্যান্ড হিসেবে কাজ করতেছে। তো শৌখিন ব্যক্তিদের সুগন্ধির চাহিদাটা কিভাবে পূরণ করতে এটা জানি। কারণ রোগীদের শান্তি দান কেমনে করে, গোলাপ জল খেলে কি কি হয় দেখ, গোলাপ জলে কিছু উপকারিতা আমাদের আছে, সেটা কি কি? হয়ে গেল, হ্যাঁ। মাথার যন্ত্রণা বা অন্য কোনো পীড়া বা অসুখ হলে গোলাপ জল বাস্তবিকভাবে রোগীর যন্ত্রণা লাঘব করে। গোলাপ জল ত্বকের শুষ্ক ও তৈলাক্ত নিয়ন্ত্রণে, ত্বক সুষম রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ইহা শুষ্ক ও সংবেদনশীল ত্বকের পিএইচ নিয়ন্ত্রণে কাজ করে। তার মানে অনেকভাবে কাজ করতেছে। এছাড়া যাদের ত্বক শুষ্ক না, তাদের ত্বক একটু হচ্ছে তৈলাক্ত, নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি করতেছে, ত্বক সুষম রাখতে হেল্প করতেছে। তারপর হচ্ছে কি, কি বলে, পীড়া ও অসুখ হলে, অন্য অন্য কোনো পীড়া বা অসুখ হলে এগুলোতে গোলাপ জল ইউজ করা হচ্ছে। এছাড়া ইহা প্রাকৃতিক মৃদু জীবাণুনাশক, প্রাকৃতিক মৃদু, খুব একটা না, বাট মৃদু জীবাণুনাশক। খাদ্যবস্তুকে সুগন্ধময় করতে ফুড অ্যাডিটিভ রূপে গোলাপ জল ব্যবহার করা হয়। রোজ সিরাপ প্রস্তুতিতে গোলাপ জল ব্যবহার করা হয়। এই যে আমি বলছিলাম খাদ্যবস্তুকে সুগন্ধময় করতে ফুড অ্যাডিটিভ রূপে গোলাপ জল ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে শিল্প প্রস্তুতি, মানে গোলাপ জল আমরা নর্মালি প্রস্তুতি কি, গোলাপ ফুলের পাপড়িগুলো পানিতে ভিজায় রাখলেই হয়ে যাচ্ছে গোলাপ জল। কিন্তু এটা তো নর্মাল ওয়েতে বলছে, এক লাইনে বলে গেছে, কিন্তু একটু ডিটেলসে পড়তে গেলে তো একটু ডিটেলসে জানা লাগবে যে অ্যাকচুয়ালি কি করা লাগে। হুম, যদি এগুলো আমি কি বলতেছি, এগুলা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট এই সেটটা, এটা সিকিউতে আসবে না। হ্যাঁ, সদ্যজাত বা প্রস্ফুটিত গোলাপ সংগ্রহ করে পাপড়িগুলোকে এমন ভাবে ছড়িয়ে নিতে হবে। প্রথম কথা হচ্ছে একটা প্রস্ফুটিত গোলাপ সংগ্রহ করবো, ওই গোলাপ থেকে আমরা পাপড়িগুলো ছিঁড়ে নিব, এমন ভাবে ছাড়িয়ে নেবো যেন যাতে কোনো ময়লা না থাকে, পাপড়িগুলোতে কোনো ময়লা না থাকে। কারণ পাপড়িতে যদি ময়লা ময়লা লাগলে গোলাপ জলের গুণাগুণ মান কমে যাবে, এটা তো কমন সেন্সের কথা। এবার পাপড়িগুলোকে পরিষ্কার মাটির পাত্রে রেখে তাতে বিশুদ্ধ শীতল পানি মেশাতে হবে। পাপড়িগুলো পানিতে নিমজ্জিত ভাসমান অবস্থায় থাকবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পাত্রটি ৭-৮ দিন সূর্যালোকে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে প্রথম ৩-৪ দিন তেমন কোনো পরিবর্তন বোঝা যাবে না। হ্যাঁ, চতুর্থ বা পঞ্চম দিনে পানির উপর তেল জাতীয় ফেনা ভাসতে থাকবে, যা মূলত আতরের উপাদান হিসেবে ব্যবহার করে। আতর মানে কি, স্যান্ট। হ্যাঁ, তার মানে কি বলছে, আমরা যখন একটা মাটির পাত্র নিব, শুরুতে একটা মাটির পাত্র নিয়ে মাটির পাত্র নেওয়ার পর কি করবো আমরা, মাটির পাত্র নেওয়ার পর আমরা এটাতে গোলাপ ফুলের পাপড়িগুলা, পরিষ্কার গোলাপ ফুলের পাপড়িগুলা রাখবো। ওখানে তারপর শীতল পানি ঢেলে দিব। শীতল পানিটা এমন ভাবে ঢালবো যেন হচ্ছে এমন পরিমাণে ঢালবো যেন হচ্ছে গোলাপ ফুলের পাপড়িগুলো কি ভাসমান অবস্থায় থাকে। এই পর্যায়ে মাটির পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে সূর্যালোকে রাখবো। এবং সূর্যালোকে রাখার পর ৭-৮ দিন পর চেক করবো। ৭-৮ দিন পর চেক করলে দেখা যাবে, ৭-৮ দিন না, সরি, ৭-৮ দিন পর্যন্ত রেখে দিব। এর মধ্যে চতুর্থ দিন ৪ দিন পর্যন্ত দেখবে যে কোনো কিছুই চেঞ্জ হয়নি, ঢাকনাটা খুলে দেখবে যে কোনো কিছু চেঞ্জ হয়নি। কিন্তু পঞ্চম দিন, ঠিক আছে, পঞ্চম দিন হতে পারে বা ৪ দিনেও হয়ে যেতে পারে। এই যে চতুর্থ বা পঞ্চম দিনে পানির উপর তেল জাতীয় ফেনা, এই যে পানির উপর তেল জাতীয় ফেনা ভাসতে থাকে, পানির উপর একটা তেল জাতীয় ফেনা ভাসতে থাকবে। ওই ফেনাটা হচ্ছে আমরা স্যান্ডে ইউজ করবো। হ্যাঁ, ওই ফেনাটা কিন্তু গোলাপ জল না, তেল জাতীয় যে ফেনাটা থাকবে ওটা হচ্ছে আমরা কোথায় ইউজ করবো, ওটা হচ্ছে আমরা স্যান্ডে ইউজ করবো, আতরে ব্যবহার করা হয়। তারপর পরিষ্কার তুলা দিয়ে ফেনাগুলো যখন তুলে ফেলবো, পরিষ্কার তুলা দিয়ে হচ্ছে ফেনাগুলো তুলে ফেলতে হবে। তুলে ফেলে যে জল অবশিষ্ট থাকবে তাই হচ্ছে গোলাপ জল। ঠিক আছে?
তবে ওই গোলাপ জলে পুনরায় একইভাবে পাপড়ি ভিজিয়ে রাখলে ওই গোলাপ জলে, যে গোলাপ জলটা আমরা পাইছি, ওই গোলাপ জলের উপরে আবার যদি আমরা কোনো গোলাপ, নতুন করে গোলাপ ফুলের পাপড়ি ভিজিয়ে রাখি, হ্যাঁ, এরপর যে গোলাপ জলটা পাওয়া যাবে সেটি হবে উৎকৃষ্ট মানের গোলাপ জল, মানে একদম ভালো মানের গোলাপ জল। ঠিক আছে? গোলাপ জল তিক্ত, এই গোলাপ জল হচ্ছে একটু তিক্ত স্বাদযুক্ত হয়। তাহলে এমসিকিউর জন্য কি কি আসতে পারে? হ্যাঁ, তার মানে কি, আমরা নর্মালি পানির মধ্যে গোলাপ ফুলের পাপড়িগুলো ভিজিয়ে রেখে গোলাপ জল তৈরি করি। এখন গোলাপ জলের মধ্যে যদি গোলাপ ফুলের পাপড়ি ভিজে, তাহলে এটা পাপড়িগুলো ভিজিয়ে রেখে আরেক প্রকার গোলাপ জল তৈরি করি, ওটা একদম ভালো মানের হবে না। শুরুতে গোলাপ জল ছিল, এবার এটাকে আরো গোলাপ জল করছি। তাহলে এমসিকিউ আসতে পারে গোলাপ জল হচ্ছে তিক্ত স্বাদযুক্ত। হ্যাঁ, আর হচ্ছে যে চতুর্থ পঞ্চম দিনে পানির উপর তেল জাতীয় ফেনা ভাসতে দেখা যায়, যা মূল আতরের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। আর হচ্ছে কি পাপড়িগুলো, আরগুলো এখানে এমসিকিউর জন্য তেমন ইম্পর্টেন্ট না, তবে প্রস্তুতিটা নিজে নিজে পড়ে ফেলতে হবে, এটা তো একদম সহজ প্রস্তুতি। হ্যাঁ, দাগ আবার কিছু নেই, যদি বাই চান্স আসে যেন আনসার করতে পারো, নর্মালি আসবে না। ওকে, এখান থেকে এই স্লাইডটা থেকে সিকিউ আসতে পারে, সিকিউ বলতে সরি এমসিকিউ আসতে পারে। কারেন্ট চলে যাওয়ার কারণে ল্যাপটপটা স্লো দিচ্ছে, কারণ চার্জ দিতে পারতেছি না, এতক্ষণ নেওয়া লাগছে। ওকে, আচ্ছা, তো এখন কি হয়েছে, এখন বলতেছে যে কৃত্রিম ভাবে গোলাপ জল উৎপাদন করা যায়, কৃত্রিম ভাবে। তো তোর থেকে গোলাপ ফুল নাই, গোলাপ ফুলের পাপড়িও পাবি না, এখন কৃত্রিম ভাবে তৈরি করতে যাচ্ছ, তখন কি করবি, 1 লিটার পরিমাণে গোলাপ জল প্রস্তুত করার ক্ষেত্রে সুগন্ধি উপাদান ফিনাইল ইথানল, 1 লিটার পরিমাণ গোলাপ জল প্রস্তুত করার ক্ষেত্রে সুগন্ধি উপাদান, একটা সুগন্ধি উপাদান আছে, কেমিক্যাল আছে, যেটার নাম হচ্ছে ফিনাইল ইথানল উপাদান। ফিনাইল ইথানলের সংকেতটা বুঝতে করে গেল, একদম ইজি, C6H5 CH2CH2OH, C6H5 CH2CH2OH, 10 ml, 1 লিটার পরিমাণে গোলাপ জল তৈরি করার জন্য এই সুগন্ধি ফিনাইল ইথানলটা 10 ml নিতে হবে। আর রোডিনা হচ্ছে যে 500 ml, তারপর হচ্ছে সাইট্রোনিলও হচ্ছে যে 200 ml, লিনালও হচ্ছে যে 150 ml, আর হচ্ছে জার্নাইল ফরম্যাট হচ্ছে 30 ml, আর প্যাচুলি তেল হচ্ছে যে 20 ml। এখন এখন কত পরিমাণ, 20 ml 10 ml, এগুলো মনে না রাখলে কোন উপাদানগুলো মিশানো হচ্ছে এটা মনে রাখতে হবে। একটি কিভাবে মিশাবো, একটি প্লাস্টিকের পাত্রে নিয়ে ভালোভাবে ঝাঁকাও, একটি প্লাস্টিকের পাত্রে নিয়ে ভালোভাবে ঝাঁকাও, অতঃপর পাত্রের মুখটা কর্ক দিয়ে ঢেকে দাও, কর্ক এঁটে রেখে দাও, ব্যবহারের সময় তা ব্যবহার করো। এটাই কৃত্রিম গোলাপ জল তৈরি করার জন্য বৃষ্টির পানি ভালো। তার মানে কি, একটা বড় এমসিকিউ বেশি, কৃত্রিম জল তৈরি করার জন্য কোন পানি সব থেকে বেশি কার্যকর, বৃষ্টির পানি। ঠিক আছে, তবে বৃষ্টির পানি না পাওয়া গেলে পাতিত পানি ব্যবহার করে উত্তম, পাতিত পানি যেটা আমরা নর্মালি ইউজ করতেছি। ওকে, আচ্ছা, এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে ট্যালকম পাউডার। এই ট্যালকম পাউডার হচ্ছে যে দেখতে যতটা ইম্পর্টেন্ট মনে হয় না, কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ট্যালকম পাউডার কি সিকিউতে আসবে না, এমসিকিউতে বেশি আসে, বেশি বলতে বেশি। বেশি স্লো করতেছে ল্যাপটপটা। ওকে, ওকে, কি বলতেছে, ট্যালকম পাউডার সাধারণত গরমকালে, ট্যালকম পাউডার মানে কি, সাধারণত আমরা যেগুলো গরমকালে আর্দ্রতা, ঘাম ও ঘামাচি হতে রক্ষা পাওয়ার জন্য যে যে পাউডার গুলো ব্যবহার করি, এগুলো হচ্ছে ট্যালকম পাউডার। ওই ঘামাচি পাউডার ইউজ করি না। এই পাউডার তৈরির প্রধান উপাদান হলো ট্যালক। তো প্রথম এমসিকিউ যেটা আসতে পারে, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি, ট্যালক। ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি, ট্যালক। এছাড়া যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কেওলিন ইউজ করা হয়, কেওলিনের সংকেতটা যেন অপশন দেখে দাগাইতে পারো, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে এমন না, অপশন দেখলেই যেন মনে পড়ে যে এইটা হচ্ছে কেওলিনের সংকেত। তা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে স্টার্চ, সুগন্ধি রং ইত্যাদি ব্যবহার করা হয়। কিছু কিছু ফর্মুলা পিচ্ছিল করার জন্য জিঙ্ক স্টিয়ারেট ও ম্যাগনেসিয়াম স্টিয়ারেট আর হচ্ছে কি টাইটেনিয়াম অক্সাইডের ব্যবহার করা হয়।
পাউডারটাকে পিচ্ছিল করার জন্য কি ইউজ করা হয়, তার মানে ট্যালকাম পাউডারকে পিচ্ছিল করার জন্য কি ইউজ করা হয়, তার মানে এটা আলাদা করে করতে হবে। কিছু কিছু ফর্মুলায় পিচ্ছিল করার জন্য জিঙ্ক স্টিয়ারেট, হ্যাঁ, যেটাকে কোমল অ্যান্টিসেপটিক বলতেছি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, যেটা হচ্ছে শুধু অ্যান্টিসেপটিক, আর হচ্ছে কি টাইটেনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। জিঙ্ক স্টিয়ারেট ও ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ত্বকের ঘামাচি ও র্যাশ প্রতিরোধ করে। জিঙ্ক স্টিয়ারেট আর ম্যাগনেসিয়াম স্টিয়ারেট কোমল করা ছাড়াও আর কি করে, ত্বকের মধ্যে যে ঘামাচি আর র্যাশ থাকে এগুলো প্রতিরোধ করে। ঠিক আছে, সাধারণত তৈলাক্ত ও অম্লীয় প্রকৃতির ত্বকে ট্যালকাম পাউডার ব্যবহার করা হয়। তার মানে ট্যালকাম পাউডার কোথায় ব্যবহার করা হয় নর্মালি, তৈলাক্ত আর অম্লীয় প্রকৃতির ত্বকে ট্যালকাম পাউডার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সব থেকে মানে সিভিয়ার লেভেলের ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা আছে, বেবি পাউডার এক ধরনের ট্যালকাম পাউডার, এটাতে সমস্যা নেই। বেবি পাউডারের মধ্যে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড পাওয়া যায়। এই যে বেবি পাউডারের মধ্যে যে বোরিক অ্যাসিড পাওয়া যায়, এটা মেডিকেলে যে কয়বার আসে বলার বাইরে। বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে বোরিক অ্যাসিড পাউডার ব্যবহৃত হয়। এটি মুখে দিলে ত্বকে পাতলা মোলায়েম আবরণ পড়ে, যা ত্বকের তৈলাক্ত অম্লীয় ভাব প্রশমিত করে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি হতে রক্ষা করে। তার মানে কি, বেবিদের ত্বকটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে কে, বোরিক অ্যাসিড। হ্যাঁ, মানে বেবি পাউডারের মধ্যে বোরিক অ্যাসিড যেটা থাকে সেটা। তাছাড়া বেবি পাউডার যে বোরিক অ্যাসিড থাকে সেটা কি করে, এটা মুখে দিলে ত্বককে পাতলা মোলায়েম আবরণ পরে আর ত্বকের তৈলাক্ত আর অম্লীয় ভাবটা দূর করে। বুঝতে পারছি, এই সাইডটা বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এছাড়া বোরিক অ্যাসিড শিশুর ডাইপার জনিত র্যাশও দূর করে। তার মানে একটা কথা মনে রাখবি, বেবি কথাটা থাকবে, শিশু কথাটা থাকবে, ট্যালকাম পাউডার নিয়ে, ট্যালকাম পাউডার থেকে আসছে প্রশ্ন আসছে, তার মানে বোরিক অ্যাসিড। তার মানে কি, বোরিক অ্যাসিড। ওকে, ট্যালক হলো ট্যালক হলো হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। আর আচ্ছা, এখন ট্যালকাম পাউডারের মেইন উপাদান তো ট্যালক, এটা আমরা বুঝতে পারছি। এখন ট্যালকটা কি, ট্যালকটা হচ্ছে যে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট। ট্যালক হচ্ছে যে হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট, যার সঙ্গে হচ্ছে Mg3 SiO4 সিলিকন ফর O4 OH2। ঠিক আছে, এটা যেন দেখলে লাগাইতে পারো। ঠিক আছে, এই প্রশ্ন এখানে একটা নিচে বিক্রিয়া আছে, ট্যালক কিভাবে উৎপন্ন হয়েছে এই বিক্রিয়াটা দেওয়া আছে। এই বিক্রিয়াটা যে খুব একটা আসবে এমন না, বাট প্রথমবার যেহেতু পড়তেছো চ্যাপ্টারটা পড়ে ফেলা ভালো। হ্যাঁ, এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে নরম খনিজ কঠিন পদার্থ। তার মানে ট্যালকটা কি, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে নরম খনিজ পদার্থ। আমি আগে বলছি যে এই টপিক থেকে এমসিকিউ বেশি আসে, তাই সব লাইনে দেখাতে হচ্ছে। হ্যাঁ, একে নখ দিয়ে সামান্য আঘাতে পানি দিয়ে শুরু দিয়ে, আচ্ছা, এর আপেক্ষিক গুরুত্বটা এমসিকিউ আসবে না। এটি পানিতে অদ্রবণীয় হলেও খনিজ অ্যাসিডের সামান্য দ্রবণীয়, এটাও আসবে না। এমসিকিউ, বিভিন্ন খনিজ পদার্থ থেকে ট্যালক পদার্থ সংগ্রহ করা হয়। এখন ট্যালক পদার্থ সংগ্রহ করা হয় কিসে থেকে, হ্যাঁ, যেহেতু ট্যালক পদার্থ নিজেই হচ্ছে সবথেকে নরম খনিজ পদার্থ, প্রাকৃতিক প্রাকৃতিক সবচেয়ে নরম খনিজ পদার্থ, তার মানে কি ট্যালকটা পাওয়া যাবে খনিজ পদার্থ থেকে, ঠিক না? বিভিন্ন খনিজ পদার্থ থেকে ট্যালক পদার্থ সংগ্রহ করা হয়। যেমন হচ্ছে খনিজ পদার্থ বলতে কি, ট্যালকের সঙ্গে দেখ Mg3 Si4O10OH2, তাই না? তার মানে এমন কিছু একটা সংকেত থেকে এই সংকেতটা আসবে। তার মানে কি, খনিজ পদার্থ হচ্ছে Mg3Si2O5OH2 থেকে এটা আসবে। হ্যাঁ, এটা থেকে এবং ডলোমাইট থেকে, ডলোমাইটের সংকেতটা খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটি ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেট, ওদের ট্যালক পাউডার প্রস্তুত করা যায়। বুঝতে পারছি? ওকে, তার মানে বিক্রিয়াটা দেখা যাক। এই যে 2Mg3Si2O5OH2, এই যে এই খনিজ পদার্থটা এটার সাথে যখন তিন মোল কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া দিব, তখনই পেয়ে যাব ট্যালক, পেয়ে যাবো। আর এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট পাবো, এখানে হচ্ছে পানি পাবো। ঠিক সেম ভাবে আমরা ডলোমাইট থেকেও তৈরি করতে পারি। হ্যাঁ, এটার সাথে যখন আমরা 4 মোল সিলিকন ডাইঅক্সাইডে বিক্রিয়া দিব আর পানি বিক্রিয়া দিব, তখন ট্যালক উৎপন্ন হবে। 2 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, 3 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বিক্রিয়াটা একটু দেখতে পারো, সেটা অনুধাবন আসতে পারে যে ট্যালক কিভাবে উৎপন্ন হয়। তবে সব থেকে এমসিকিউর জন্য যেটা এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ট্যালকাম পাউডারের মধ্যে যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলা মেইনলি কোন কোন উপাদান কোন কোন কাজে আমাদেরকে হেল্প করতেছে। প্রথমত ট্যালক যেটা আছে সেটা আমাদের এই 60 ভাগ 10 ভাগ এগুলো পড়া লাগবে না, ঠিক আছে? এই ট্যালক যেটা আছে এটা হচ্ছে ত্বককে পিচ্ছিল করতেছে, কোমলতা বৃদ্ধি করতেছে, ঘাম রোধ করতেছে, ঠিক আছে? জিঙ্ক অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি হতে ত্বককে রক্ষা করে। সবসময় মনে রাখবি, জিঙ্ক অক্সাইড যেখানেই থাকবে সেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। তা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে, আমরা আগেই পড়ছিলাম, এ দেখ শুরুতে পড়ছি যে এই পাউডারে
এই পাউডার তৈরির প্রধান উপাদানটা হলো, এছাড়াও জিঙ্ক অক্সাইড, কেওলিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, স্টার, সুগন্ধি পাওয়া যায়। এখন এগুলা কোন কোন কাজে হেল্প করতেছে, এই উপাদানগুলো এগুলো আমরা করতেছি। ক্যালসিয়াম কার্বনেট কি করতেছে, পাউডারকে ঝরঝরে করতেছে। ম্যাগনেসিয়াম কার্বনেট কি করতেছে ভাইয়া, ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে ঘাম শোষণ করে আর্দ্রতা দূর করতেছে, ঘাম শোষণ করে আর্দ্রতা দূর করতেছে। স্টার্চ কি করতেছে, স্টার্চ হচ্ছে তৈলাক্ত আর্দ্রতার ভাব দূরীকরণের জন্য সুগন্ধের স্থায়িত্ব বৃদ্ধি করে, সুগন্ধটা যেন অনেকদিন স্থায়িত্ব হয় সেটা বৃদ্ধি করছে। তারপর হচ্ছে মেন্থল ও সুগন্ধি, এটা হচ্ছে মনের প্রশান্তির ভাব সৃষ্টি করে। মেন্থল খাইলে একটা ভিতরে শান্তি লাগে না, মেন্থল চকলেট খাইছিস না, বলে ভিতরে খাইলে ভিতরটা ঠান্ডা হয়ে যায় না, তো মেন্থল মানে কি মনে প্রশান্তি ভাব সৃষ্টি করে। তবে এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইডেরটা, সব থেকে ইম্পর্টেন্ট কাঠটা জিঙ্ক অক্সাইডেরটা, সেটা হচ্ছে সূর্যের ক্ষতিকর রশ্মি হতে ত্বককে রক্ষা করে। এখন কথা হচ্ছে, একটু আগে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, আপনি তো বলছেন বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড করতে আসে। বোরিক অ্যাসিড তো বেবি পাউডারের ক্ষেত্রে, হ্যাঁ, আর আমরা এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ট্যালকুম পাউডার, যেগুলো হচ্ছে সবার জন্য প্রযোজ্য। তো ট্যালকুম পাউডার কিভাবে তৈরি করা হয়, এগুলো একদম ইজি, এটা আসলে পড়াবার কিছুই নেই। হ্যাঁ, পদ্ধতিটা আমি একবার রিডিং করে দিচ্ছি, এখান থেকে সিকিউ আসবে না, তাই এটা আমি আর গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে। একদম কনফিডেন্সের সাথে বলতে পারি এখান থেকে সিকিউ আসবে না, ইয়ে আসবে কি বলে, এমজি আসতে পারে। তো আমরা যদি আসেও, এখন তো স্যাররা অনেক বকচোদামি করে, ঠিক আছে, ভিউ দিতে পারে, তো ওদের জন্য হালকা রিডিং করতেছি। প্রথমে সবগুলো পদার্থ, এই সবগুলো ট্যালক, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বন, ম্যাগনেসিয়াম কার্বন, স্টার্চ, ম্যানথল, সুগন্ধি, সবগুলো পাউডার মিক্সিং মেশিনে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। একটা মেশিন আছে যেটা হচ্ছে পাউডার মিক্সিং মেশিন। এরপর হচ্ছে কি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। হ্যাঁ, তার মানে কি এই উপাদানগুলো গুঁড়া করে নিতে হবে, গুঁড়া হচ্ছে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে, জীবাণুগুলো বের করতে হবে। অথবা স্প্রে করে সুগন্ধি পাউডারে মিশিয়ে, হ্যাঁ, স্প্রে করে সুগন্ধি, মানে স্প্রে করবো কেন, পাউডার সুগন্ধি মিশাবার জন্য হলুদ পাউডার করে ছেঁকে নিতে হবে। এর ফলে সুগন্ধি সুষমভাবে সব অংশে ভালোভাবে মিশে যাবে। এবার হচ্ছে পাউডারে জৈব ও অজৈব উভয় ধরনের রং মেশাতে হবে। ঘামাচি রোধক পাউডার তৈরির ক্ষেত্রে চন্দন কাঠের নির্যাস ব্যবহার করা হয়। এটা এমসিকিউ এর জন্য আসতে পারে, ঘামাচি রোধক পাউডার তৈরির জন্য চন্দন কাঠের নির্যাস ব্যবহার করা হয়। মেন্থল ব্যবহার করা হয় আইসোকুল পাউডার তৈরি করার জন্য। আর মেন্থল আইসোকুল, ওই যে কুল ঠান্ডা, এই ঠান্ডার সাথে সম্পর্কিত, মনের প্রশান্তির সাথে সম্পর্কিত হচ্ছে মেন্থল পাউডার তৈরির জন্য সবশেষে প্যাকেটজাত করা হয়। এটা কি আসলে পড়ার মতো কিছু ছিল? প্রথমে উপাদানগুলো গুঁড়া করবা, গুঁড়া করে ছেঁকে নিবা, ছেঁকে নেওয়ার পর হচ্ছে ওখানে স্প্রে মিশাবার জন্য সুগন্ধ মিশাবার, সুগন্ধটা এবার ভালোভাবে সব উপাদানের সাথে মিশিয়ে নিবে। তারপর হচ্ছে কি জৈব আর অজৈব বিভিন্ন ধরনের রং মিশাবার পর শেষ, কাজ শেষ। আর হচ্ছে যে এটা যদি ঘামাচি রোধক পাউডার ইউজ বানাতে চায়, তাহলে চন্দন কাঠের নির্যাস ব্যবহার করা হয়। মেন্থল ব্যবহার করে আইসোকুল পাউডার তৈরি করার জন্য। শেষ। ওকে, তারপর হচ্ছে এবার হচ্ছে হেয়ার অয়েল। আচ্ছা, হেয়ার অয়েলটা একদম সহজ জিনিস, নারিকেল তেল লাগাই না আমরা চুলের মধ্যে, এই নারিকেল তেলই হেয়ার অয়েল। শুধু যে নারিকেল তেল এমন হবে না, আরো কিছু তেল আছে। পৃষ্ঠাটা লোড হইতে বেশি সময় নিচ্ছে। হ্যাঁ, ওকে। এবার হেয়ার অয়েল কি বলতেছে, চুলের যত্নের প্রধান উপকরণ হচ্ছে হেয়ার অয়েল। চুলের যত্নের প্রধান উপকরণ কি, হেয়ার অয়েল। হেয়ার অয়েল মূলত উদ্ভিজ্জ তেল, মানে হেয়ার অয়েল মূলত উদ্ভিদ তেল, উদ্ভিদ সংক্রান্ত কিছু থেকে যে তেলগুলো পাই আমরা সেগুলো হেয়ার অয়েল হিসেবে ইউজ করি। চুলের যত্ন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নারকেল তেল ও রেস তেল, এই যে বলছি না, চুলের যত্নে সব থেকে বেশি ব্যবহার করা হয় নারকেল তেল ও রেস তেল। হেয়ার অয়েলের প্রধান উপকরণ হচ্ছে, এই যে হেয়ার অয়েলের প্রধান উপকরণ কি, এই হেয়ার অয়েল থেকেও কিন্তু কোনো সিকিউ আসবে না, এগুলো এমসিকিউর জন্য। হেয়ার অয়েলের প্রধান উপকরণ হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারিল এস্টার, পারা যাবে আর সি ডবল ও আর আর। এখন কথা হচ্ছে যে এইটা সংকেতটা কেন এরকম, এগুলো জৈব যৌগ বললে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত মুখস্থ করতে হবে। তার মানে হেয়ার অয়েল নিচের কোনটি হেয়ার অয়েলের প্রধান উপকরণ, উচ্চতর ফ্যাটি অ্যাসিড, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারিল এস্টার, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারিল এস্টার। ওকে, তারপর কি বলতেছে, এর সাথে সুগন্ধি, মেন্থল, তারপর হচ্ছে মিনো, এগুলো ভিটামিন ই মিশিয়ে উন্নত মানের হেয়ার অয়েল প্রস্তুত করা হয়। এখান থেকে সুগন্ধি মিশালে কি কোনটা মিশানো এটা আসবে না, তবে হেয়ার অয়েল প্রস্তুত করার জন্য কোন ভিটামিন ইউজ করা হয়, ভিটামিন ই মিশিয়ে উন্নত মানের হেয়ার অয়েল প্রস্তুত করা হয়, ঠিক আছে। তেলের গন্ধ স্থায়িত্বকরণের জন্য, এই যে নারিকেল তেলে একটা গন্ধ আছে না, এই গন্ধটা যেন স্থায়ীভাবে থাকে, সবসময় থাকে, হ্যাঁ, অনেকদিন রেখে দিলে যেন গন্ধটা না যায়, ওই স্থায়িত্বকরণের জন্য যে কেমিক্যালটা মিশানো হয়, এই কেমিক্যালটার নাম হচ্ছে অ্যাডারোফোরিক্স, অ্যাডারোফিক্স। তেলের গন্ধ স্থায়িত্ব করার জন্য অ্যাডারোফিক্স নামক রাসায়নিক দ্রব্য
মিশানো হয়, যেটা হচ্ছে প্রতি 10 কেজি তেলে 1 আউন্স মিশানো হয় আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে উল্লেখ্য প্রাকৃতিক উৎস থেকে তেল আহরণ করার পর ডিউ রাসায়নিক ব্যবহার করে তলে গুণ। আচ্ছা, কিছু তেলের গন্ধ আবার খুব বাজে হইতে পারে, তাই না? কিছু তেলের গন্ধ, ওই তেলের গন্ধ দূর করার জন্য কি করতে হয়? যেমন নারিকেল তেলের গন্ধ না আমরা নিতে পারি, সেই জন্য এটা স্থায়িত্বকরণের জন্য আমরা অ্যাডোফিক্স ইউজ করতেছি। কিন্তু অন্যান্য তেল যেমন ক্যাশ তেল আছে, বিভিন্ন কেরোসিন তেল আছে, সরি কেরোসিন তেল তো হেয়ার অয়েল তেল না, কেরোসিন তেল মাথায় দিলে কি হবে? এরপর আগুন জ্বালা দিস কেমন। তো অনেক ধরনের তেল আছে যেগুলো গন্ধ ভালো না। হেয়ার অয়েল ঠিক আছে, চুলের উপকারিতা করতেছে ঠিক আছে, কিন্তু গন্ধটা ভালো না। ওই ধরনের তেলের গন্ধ দূর করার জন্য আমরা কি ইউজ করব? ডিওডোরেন্ট। উল্লেখ্য প্রাকৃতিক উৎস থেকে তেল আহরণ করার পর ডিওডোরেন্ট ব্যবহার করে তেলের গন্ধ দূর করে নিতে হয়। এই ক্ষেত্রে প্রতি 10 লিটার তেলের জন্য আমরা হচ্ছে 1 আউন্স ডিওডোরেন্ট মিশিয়ে 3 থেকে 5 দিন রেখে দিতে হবে। বুঝতে পারছি? নারিকেল তেল, এখন নারিকেল তেল প্রস্তুত করার জন্য দুইটা পদ্ধতি আছে। নারিকেল তেল, নারিকেলের দুধ হতে তেল উৎপাদন, আর হচ্ছে শুষ্ক নারিকেলের ফালি হতে তেল উৎপাদন। হ্যাঁ, যদিও কোনোটাই আসবে না। আর এখানে হেয়ার অয়েল হিসেবে, ইমালসিফায়ার হিসেবে, আচ্ছা, এখানে সব থেকে কম ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ার অয়েল কেমনে উৎপন্ন হয় সেটা। হ্যাঁ, তো কোনোটা আসার চান্স নাই, আমি এটা পড়াচ্ছি না আর, মানে এটা সময় নষ্ট, ফুল সময় নষ্ট হবে। কারণ আমি জানি। তবে আমি এভাবে যেটা দাগাই দিছি, এরকম টিক চিহ্ন দিয়ে দিছি, এটা হচ্ছে তুই নিজে পড়বি, নিজে রিডিং করবি, একবার রিডিং। কেন রিডিং করবি? পড়ার জন্য না, পরীক্ষাতে পাস করার জন্য না, জানার জন্য যে কেমনে নারিকেল তেল কিভাবে উৎপন্ন হয়, হেয়ার অয়েল গুলো কিভাবে উৎপন্ন হয়, এটা জানার জন্য পড়বি, পরীক্ষায় পাস করার জন্য না। ঠিক আছে, এভাবে মজা করে পড়ে ফেলবি। তবে এখন এখানে একটা এমসিকিউ আসতে পারে, এই যে হেয়ার অয়েলে ইমালসিফায়ার হিসেবে, ইমালসিফায়ার মানে কি আমি গত ক্লাসে বুঝাইছি। হেয়ার অয়েলে ইমালসিফায়ার হিসেবে অলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টিবি, তার মানে ইমালসিফায়ার হিসেবে অলিক অ্যাসিড, আর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে টি বিউটাইল হাইড্রোকুইনন ব্যবহৃত হয়, টি বিউটাইল হাইড্রোকুইনন ব্যবহৃত হয়। বুঝতে পারছি? তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নারিকেল তেলের উপাদানগুলো কি কি? মিল্ক, ব্রাহ্মী পাউডার, অ্যালোভেরা, তুলসী পাতার পেস্ট। বুঝতে পারছি? আশা করি পারা যাবে নাকি? হুম, এটা পড়ে বলে না বুঝলে আমাকে বলিস, যদি না বুঝার কিছু নেই এখানে। হ্যাঁ, এই হচ্ছে ভ্যানিশিং ক্রিম, এগুলা আজকে যা পড়াবে এগুলো হচ্ছে সব এমসিকিউর জন্য। কালকে থেকে হচ্ছে সাবান কিভাবে প্রস্তুত করতে হয়, তারপর হচ্ছে যে টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ভিনেগার, এইগুলো হচ্ছে যে সবগুলো সিকিউর করা কালকের ক্লাস থেকে। আজকে এগুলো হচ্ছে নর্মাল এমসিকিউর জন্য পড়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ভ্যানিশিং ক্রিম। ভ্যানিশিং ক্রিম কি হচ্ছে? ত্বকের বিভিন্ন ধরনের ভ্যানিশিং ক্রিম কেন ইউজ করা হয়? পন্ডস ইউজ করা হয়, মেয়েরা পন্ডস ইউজ করা না, এই যে গালে মিশাচ্ছে, এগুলো তো ত্বকের কোমলতা বৃদ্ধির জন্য, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, হোয়াট এভার আছে যেগুলা ত্বকে ইউজ করতেছি আমরা। হ্যাঁ, এগুলোর জন্য। আচ্ছা, যাই হোক, ত্বকের বিভিন্ন ধরনের ক্রিম পদ্ধতিতে 1900 স্টিয়ারয়েড নামক ব্যবহার রয়েছে। আচ্ছা, এখান থেকে আসলে কিছুই পড়া লাগবে না, ঠিক আছে? মানে কিছু পড়া বলতে এই পার্ট থেকে, এই প্রথম পার্ট থেকে কিছুই পড়া লাগবে না, এগুলো জাস্ট বাংলা পড়া। এমসিকিউর জন্য যেটা আসবে সেটা হচ্ছে যে, ধর এখানে ভ্যানিশিং ক্রিম কাকে বলে এটা আসতে পারে। আচ্ছা, এটাকে ভ্যানিশিং ক্রিম কেন বলা হয়? আমরা সবাই বলছি যে ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিম, কিন্তু কেন কেন ভ্যানিশিং কেন বলা হচ্ছে? ভ্যানিশিং মানে কি? ভ্যানিশ থেকে আসছে না ওয়ার্ড, ভ্যানিশ থেকে, ভ্যানিশ মানে কি গায়েব হয়ে যাওয়া না? তার মানে কেন হয়? এটি খুব দ্রুত ও সহজে ত্বকে মিশে যায় এবং অদৃশ্য হয়ে যায়। আমরা সাথে সাথে ত্বকে মিশেছি, এরপর কি সাদা সাদা থাকে, যে সাদা ক্রিমটা আমরা যে ত্বকে মিশেছি, এটা কি ত্বকের মধ্যে সাদা সাদা ভাবে থাকে? থাকে না, ত্বকের সাথে মিশে যায় না, সেই জন্য এটাকে ভ্যানিশিং ক্রিম বলে, মানে অদৃশ্য হয়ে যায় খুব তাড়াতাড়ি, এটাকে ভ্যানিশিং ক্রিম বলে। ঠিক আছে, ভ্যানিশিং ক্রিম হলো পানিতে তেলের ইমালশন, এইটা হচ্ছে এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পানিতে তেলের ইমালশন মানে কি, এগুলো গত ক্লাসে পড়ে দিয়ে আসছি, এটা আর পড়াচ্ছি না। ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার আমার সময় মেডিকেল আসছে, যে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হিসেবে স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করা হয়। হ্যাঁ, স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করা এটা আসে না, আসলে স্টিয়ারিক অ্যাসিডের সংকেত কি? ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হিসেবে স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করা হয়, তার মানে ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি? স্টিয়ারিক অ্যাসিড। এটি একটি উচ্চতর ফ্যাটি অ্যাসিড, যার হচ্ছে সংকেত হচ্ছে যে C17H35COOH। ওকে, এটি সাধারণ সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ এবং বর্ণ সাদা। এটি উন্নত মানের ভ্যানিশিং ক্রিম তৈরিতে 20% স্টিয়ারিক অ্যাসিড ব্যবহার করা হয়। হ্যাঁ, উন্নত মানের ভ্যানিশিং ক্রিম তৈরি করার জন্য 20% স্টিয়ারিক অ্যাসিড থাকবে, ঠিক আছে, ব্যবহার করা হয়।
অ্যাসিড প্রশমিত করার জন্য এমন ভাবে ক্ষার ব্যবহার করতে হবে যাতে 24 থেকে 30% অ্যাসিড ক্ষার দ্বারা প্রশমিত হয়। হ্যাঁ, আচ্ছা, স্টিয়ারিক অ্যাসিড মানে কি? অ্যাসিড, এখন অ্যাসিডটাকে সম্পূর্ণ অ্যাসিড মিশিয়ে দিলে তো গাছ পুড়ে যাবে, তাই না? তো একটু সামান্য পরিমাণে ক্ষারও মিশিয়ে রাখতে হয় যেন অ্যাসিড খুব একটা কাজ করতে না পারে, ঠিক আছে? একটু প্রশমিত হয়ে যায়, অ্যাসিডের কাজটা যেন একটু প্রশমিত হয়ে যায়। তো এটার জন্য কি ইউজ করতে হবে? অ্যাসিডকে প্রশমিত করার জন্য এমন ভাবে ক্ষার ব্যবহার করতে হবে যাতে 24 থেকে 30% অ্যাসিড ক্ষার দ্বারা প্রশমিত হয়। শুধু 24 থেকে 20% স্টিয়ারিক অ্যাসিডের মধ্যে 24 থেকে 30% স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে ক্ষার দ্বারা প্রশমিত হবে, সম্পূর্ণ অ্যাসিড না, আবার সম্পূর্ণ 20% অ্যাসিডই কিন্তু ক্ষার দ্বারা প্রশমিত হবে না, কারণ যদি সমস্ত অ্যাসিডই ক্ষার দ্বারা প্রশমিত হয় তাহলে ক্রিম আর ক্রিম থাকবে না, এটি সাবানে পরিণত হবে। বুঝতে পারছি? ওকে, এই লাইনটা লাগাই দিলাম। স্টিয়ারিক অ্যাসিডের ক্ষারের সামনে লাগবে না এগুলা, আজকাল মিশানো, তবে গ্লিসারিনের পরিমাণ বেশি ভালো হয়, ক্রিম ভালো হয়, এটা লাগানো। আচ্ছা, আজকাল ভ্যানিশিং ক্রিমে 2 থেকে 3% গ্লিসারিন মিশানো হচ্ছে, এটা এমসিকিউর জন্য আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ভ্যানিশিং ক্রিমের প্রস্তুত প্রণালী ভাই, এগুলা আসবে না দেখেই বুঝতে পারছি, কারণ এত সহজ প্রস্তুত প্রণালী এটা না দিতে পারবে অনুধাবনে, না দিতে পারবে গ নাম্বার প্রশ্নে, না দিতে পারবে ঘ নাম্বার প্রশ্নে, ঠিক আছে? তো আমি রিডিং করে দিচ্ছি। ওয়াটার জ্যাকেট এবং মিক্সিং মেশিনে, ওয়াটার জ্যাকেট আর মিক্সিং নামে একটা মেশিন আছে, মেশিনে প্রথমে স্টিয়ারিক অ্যাসিডকে 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে নিতে হবে। অন্য একটি পাত্রে গ্লিসারিন বা কার্বিটলের সাথে পানি মিশিয়ে এটাও 80 বা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হবে। এবার হচ্ছে দুই পাত্রে দুইটা জিনিস পেলাম, এক পাত্রে স্টিয়ারিক অ্যাসিড গরম, আরেক পাত্র হচ্ছে কি গ্লিসারিন এন্ড কার্বিটলের সাথে পানি গরম, ঠিক আছে? এর সাথে ক্ষার মিশিয়ে নিতে হবে, এই যে গ্লিসারিন আর পানির সাথে পানিটাকে গরম করার পর এটার সাথে ক্ষার মিশিয়ে দিতে হবে। এবার ক্ষারযুক্ত দ্রবণটাকে গলিত স্টিয়ারিক অ্যাসিডে মিশিয়ে মিক্সিং মেশিনে ভালোভাবে মিক্স করতে হবে যেন উপাদানগুলো পরস্পরের সাথে ভালোভাবে মিশে যায়। এবার মেশিন থেকে মিশ্রণ বের করে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর মিশ্রণটি ক্রমশ গাঢ় হতে থাকবে, এই সময় এর সাথে প্রয়োজনীয় সুগন্ধি মিশিয়ে নিতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে উন্নত মানের ভ্যানিশিং ক্রিম। এগুলো বুঝার কিছু আছে না, জানার কিছু আছে? হ্যাঁ, জানতে পারো অবশ্যই। সরি, জানার কিছু আছে বলতে জানারই আছে, কিন্তু পরীক্ষায় পড়ার জন্য জানবি না এগুলা, মানে পাস করতে হবে সেজন্য পড়তেছি আমার না, এগুলো মজা করে করে করবি যে ভ্যানিশিং ক্রিম কিভাবে তৈরি হয়, ঠিক আছে? তারপর এরপর যখন নিজের মুখের মধ্যে ক্রিম মাখবি তখন একটা মানে ফিল হবে, একটা মজা পাবি, এই যে আমি তো জানি যে এই ক্রিম কিভাবে তৈরি হয়েছে, ঠিক আছে? তারপর গুণগত মানসম্পন্ন ভ্যানিশিং ক্রিমের বৈশিষ্ট্য এগুলো নিজে পড়ে ফেলবি, তাহলে বাংলা পড়া। আর হচ্ছে কি ভ্যানিশিং ক্রিমের উপাদানগুলা: স্টিয়ারিক অ্যাসিড, কস্টিক পটাশ, পানি, কার্বিটল, সুগন্ধি। হ্যাঁ, নিচের গুলি ভ্যানিশিং ক্রিমের উপাদান, এগুলো এমসিকিউর জন্য আসবে। স্টিয়ারিক অ্যাসিড, কস্টিক কস্টিক পটাশ, বিশেষ করে স্টিয়ারিক অ্যাসিডটাই আসবে, ঠিক আছে? বাকিগুলো আসবে না। এগুলা তাও যেহেতু প্রথমবার পড়তেছিস, আমি তো এখন সব সত্যি কথা বলে দিচ্ছি, সত্যি কথা বলে দেওয়া আসলে উচিত না, ঠিক আছে? সত্যি কথা বলে দিলে তুই এখন পড়বিই না, ঠিক আছে? এখন আমি তো জানি আসলে কোনগুলো আসবে কোনগুলো আসবে না, এখন আটকেও রাখতে পারতেছি না। আমি আমি একদম কনফিডেন্সের সাথে বলতে পারবো এই ব্যালেন্সিং টিম, তারপর আজকে যা যা পড়াইছি এখান থেকে একটাও সিকিউ আসবে না, ঠিক আছে? একটাও সিকিউ আসবে না, সবগুলো হচ্ছে এমসিকিউতে আসবে। কিন্তু এই কথা যদি এখন বলে দিই এখন পড়বি না, কিন্তু এই পড়বি না বললে এটা ভুল করবি। এমসিকিউতে এই চ্যাপ্টার থেকে মেডিকেলে সব থেকে বেশি আসে, তারপর হচ্ছে গুচ্ছ ভার্সিটি যেগুলো আছে এগুলো তো সব থেকে বেশি আসে, তারপর হচ্ছে যে এইচএসসি তেও বেশি আসে এখান থেকে, কারণ স্যাররা জানে এই চ্যাপ্টারকে তোরা অবহেলা করস, আর এই অবহেলা করাটাকে ওরা সুযোগ নিয়ে ফেলে, প্রশ্ন করবে সহজ কিন্তু তোর আফসোস হবে বেশি, আরে আমি তো পড়লে পারতাম, ঠিক আছে? তাই শুরুতেই সব পড়ে ফেল, নেক্সট টাইম রিভাইজ দেওয়ার সময় যেন কষ্ট করতে না হয়। আচ্ছা, এবার হচ্ছে কোল্ড ক্রিম। কোল্ডের সাথে তো সম্পর্ক মনে হয় ঠান্ডার সাথে কিছু একটা সম্পর্ক আছে। হ্যাঁ, শীতকালে যে ক্রিম গুলো আমরা লাগাই ত্বকে, শীতকালে ত্বক ফেটে যায় না, তো তখন আমরা যে ক্রিম গুলা লাগাই এগুলাকে কোল্ড ক্রিম বলতেছি। ওকে, আচ্ছা, কোল্ড ক্রিম হচ্ছে, তার মানে প্রতিটা আজকে যা যা পড়াচ্ছি এখানে মেইন পয়েন্ট কি, সবগুলোতে আশা করি সেম বুঝে গেছো। প্রথম পড়াটাই আসে যে অমুক ক্রিম অমুক জিনিসের প্রধান উপাদানটা কি। এই যে কোল্ড ক্রিম হচ্ছে পানি এবং তেল অথবা চর্বি মিশ্রিত এক ধরনের ইমালশন, অর্থাৎ তেলের মধ্যে পানির ইমালশন। মনে রাখতে হবে তেলের মধ্যে পানির ইমালশন, এটা কত ক্লাসে বুঝাইছি। এক্ষেত্রে তেলের পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ কম থাকে, পানির বিন্দুগুলো তেলের মধ্যে বিস্তারিত থাকে, ঠিক না? আচ্ছা, পানির মধ্যে তেল, যেমন দুধের মধ্যে দেখতে কি হয়, এটা যদি দুধের লিকুইড হয়, এটা যদি দুধের লিকুইড হয়, এটা যদি লিকুইড হয়, দুধের মধ্যে হালকা হালকা এরকম ইয়া ছড়াই থাকে না, তেলের মতন হলুদ হলুদ জিনিস ছড়াই থাকে না, এটা হচ্ছে পানিতে তেলের ইমালশন। হ্যাঁ, আর মেয়োনিজ দেখছস, মেয়োনিজে কি হয়,
পুরাটা তেলের অংশ, তেলের মধ্যে হালকা হালকা পানি ছিটে থাকে, তেলের মধ্যে হালকা হালকা কি পানি থাকে, এই যে পানি। এই কোল্ড ক্রিম, মেয়োনিজ এগুলো হচ্ছে তেলে পানি মাংস। আশা করি বুঝাতে পারছি। হুম। আমি এই সহজ পড়াগুলো, বাংলা পড়াগুলো সবগুলাতে চেষ্টা করতে চিত্র এঁকে দিতে, যেন ফিল করতে পারো জিনিসগুলো, যেন মজা লাগে। ঠিক আছে, যেগুলোতে দরকার নেই, পড়ার দরকার নেই, ওগুলো পড়াচ্ছিও না, যাতে চ্যাপ্টারটা আবার কঠিন না লাগে, কারণ এখানে পড়া তো অনেক, এতগুলো মনে রাখবি কেমনে। তো যেগুলো পড়া, কোনটাতে গুরুত্ব দিবি কোনটাতে গুরুত্ব দিবি না, যেগুলোতে গুরুত্ব দেওয়া দরকার এগুলো আমি নিজেই বেশি করে পড়াচ্ছি। দেখবি যে অনেকগুলোতে চিত্র আঁকছি, অনেকগুলোতে হচ্ছে আবার ইয়া করছি, মানে লিখে লিখে বুঝাইছি। তো আচ্ছা, যাই হোক, শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে, শরীরে ত্বক ফেটে যায়, যে বলছি ত্বকের এই ফেটে যাওয়া হতে সুরক্ষার জন্য মূলত কোল্ড ক্রিম ব্যবহার করা হয়। এটি ত্বকে প্রয়োগ করলে ইমালশন পানি লাগবে না, এগুলো এখন। হুম। আচ্ছা, পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন দেশে কোল্ড ক্রিম বিভিন্ন ফর্মুলে উৎপাদিত হচ্ছে, প্রতিনিয়ত গবেষণার মান উন্নত। কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তেল, মোম, পানি। এইটা কোল্ড ক্রিমের মূল উপাদান হচ্ছে তিনটা: তেল, তেলের মধ্যে হচ্ছে প্যারাফিন, আর মোম, পানি। কোল্ড ক্রিমে লুব্রিটিং এজেন্ট হিসেবে তরল প্যারাফিন ব্যবহার করা হয়। কোল্ড ক্রিমে লুব্রিটিং এজেন্ট হিসেবে তরল প্যারাফিন ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে লুব্রিকেটিং এজেন্ট মানে কি? লুব্রিকেটিং এজেন্ট মানে হচ্ছে যে, লুব্রিকেটিং মানে হচ্ছে পিচ্ছিল করে দেওয়া। হ্যাঁ, তার মানে কোল্ড ক্রিমটাকে পিচ্ছিল করতেছে এই তরল প্যারাফিন। ওই কোল্ড ক্রিমে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বোরাক্স ব্যবহার করা হয়, বোরাক্সের সংকেতটা আসতে পারে। আর ত্বকের কোল্ড ক্রিমের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কি ব্যবহার করা হচ্ছে? বোরাক্স ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। এর মধ্যে এই যে আবার সেম মিনারেল অয়েল, প্যারাফিনটা অ্যাকচুয়ালি কি করে? লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে। হোয়াইট ওয়াক্স কি করে? এই কোল্ড ক্রিমের মধ্যে এই উপাদানগুলো পাওয়া যায়। এতে হোয়াইট ওয়াক্স হচ্ছে জমাট বাঁধার কাজে ইউজ করা হয়। অ্যাবসারশন বেস হচ্ছে কি জমাট বাঁধার কাজে ইউজ করা হয়। তারপর হচ্ছে বোরাক্স হচ্ছে কি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়। তো পানি হচ্ছে কি ইমালশন এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আর যে সুগন্ধি হচ্ছে কি মানে মনে প্রফুল্লতা সৃষ্টি করে সুগন্ধি। প্রস্তুত প্রণালী লাগবে না, কোল্ড ক্রিমেরটা তো একদমই লাগবে না। ঠিক আছে, রিডিং করবি, জাস্ট রিডিং। এই হচ্ছে লিপস্টিক। লিপস্টিক তো মেয়েদের পরা ভাই, এগুলো এখন পরে পড়তে হবে নাকি? লিপস্টিক কিভাবে উৎপন্ন হয়? লিপস্টিক নিয়েও প্রশ্ন আসবে না, এখান থেকে হচ্ছে ইয়ার বেশি আসবে আর কি, কি বলে, এমসিকিউ বেশি আসবে। আপনারা একটু লোড করে। ওকে। ঠোঁট কি বলতেছে এখন? এখন বলতেছে যে ঠোঁট রাঙানোর জন্য মহিলারা লিপস্টিক ব্যবহার করে থাকে, মানে কিভাবে ফ্রান্স সর্বপ্রথম এটা করছে। তার উপকরণ হিসেবে কি বলে, ক্যাস্টর অয়েল, বিস ওয়াক্স এবং টি ট্যালো ব্যবহার করতেন। আধুনিক আধুনিক লিপস্টিকে মোম হচ্ছে প্রধান উপাদান, এটা দেখলেই বোঝা যায় মোমের চেয়ে। আধুনিক লিপস্টিকে মোম হচ্ছে প্রধান উপাদান। তেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমোলিয়েন্ট ব্যবহার করা হয়। তেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ইমোলিয়েন্ট আর হচ্ছে মোম মিক্স করা হচ্ছে। এছাড়া সুগন্ধি ও প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। ঠিক আছে। মোম হিসেবে মৌমাছির মোম, মোম হিসেবে মৌমাছির মোম, তারপর হচ্ছে যে কার্নোবা মোম এবং প্যারাফিন ব্যবহার করা হয়। মোম হিসেবে মেনলি হচ্ছে মৌমাছির মোম, আর হচ্ছে কি কার্নোবা মোম ও প্যারাফিন ব্যবহার করা হয়। তেলের মধ্যে কাস্টর অয়েল, অলিভ অয়েল ও ল্যানোলিন মাখন ব্যবহৃত করা হয়। বর্তমানে কাস্টর অয়েল এগুলো আসলে আসবে না। হ্যাঁ। আচ্ছা, আমি এমসিকিউর জন্য যা দেখানো এটা দেখাই দিই। ঠিক আছে, তেলের মধ্যে কাস্টর অয়েল, অলিভ অয়েল এবং ল্যানোলিন ব্যবহার করা হয়। বর্তমানে কাস্টর অয়েল অধিক ব্যবহৃত হচ্ছে মোম লিপস্টিকের কাঠামোতে, আর কাস্টর অয়েল হচ্ছে একে চকচক করে দেয়। আচ্ছা, মোম লিপস্টিকের কাঠামো দিচ্ছে, আর কাস্টর অয়েল যেটা আছে, ক্যাস্টর অয়েল যেটা আছে, এটা হচ্ছে একে চকচক করে দিচ্ছে আর কি। রক্ষক পদার্থ হিসেবে জৈব ও জৈব উপাদান পদার্থ ব্যবহার করা হয়। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য আজকাল উপাদান হিসেবে সিলিকন তেল ব্যবহার করা হয়। সিলিকন তেল মূলত রঙকে ঠোঁট সিল করে দেয় যেন সহজে মুছে না যায়। উপাদান হিসেবে ক্যাস্টর অয়েল বাড়ালে লিপস্টিকের নমনীয়তা বাড়ে। ওকে, লিপস্টিকের নমনীয়তা বাড়াতে হলে কি করতে হবে? ক্যাস্টর অয়েলের পরিমাণ বাড়ায় দিতে হবে লিপস্টিকের মধ্যে। উল্লেখ্য, তেল এই উত্তেজিত সকল তেলের মধ্যে সন্দেহ লাগবে না। হ্যাঁ,
ইভেন এগুলো লাগবে না, শুধু কি 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 উপাদান হিসেবে ব্যবহার করা হয়? কার্নোবা তেল, মৌমাছির মোম, ল্যানোলিন, তারপর হচ্ছে স্টিরাইল অ্যালকোহল, ক্যাস্টর অয়েল শেষ। হ্যাঁ, এটা হচ্ছে তেল, তেল লিপস্টিক যেগুলো আছে, তেল লিপস্টিকের উপাদান এগুলো। আর মোমযুক্ত লিপস্টিকের উপাদান কি? কার্নোবা মোম, সাদা পেট্রোলিয়াম, মৌমাছির মোম, লিকুইড প্যারাফিন শেষ। আচ্ছা, এগুলো এখন লাগবে না। এখন লিপস্টিকের প্রস্তুত প্রণালী। ৩টি পৃথক ধাপে লিপস্টিকের প্রস্তুত প্রণালীকে ধাপ করা যায়। আচ্ছা, ৩টি পৃথকভাবে লিপস্টিক প্রস্তুত করা যায়। একটা হচ্ছে গলন ও মিশ্রিতকরণ। আচ্ছা, ৩টি পৃথক ধাপে, মানে এই ৩টা ধাপে, ধাপ অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে থাকলে কি হবে? ইয়া করতে হবে আরকি। এভাবে লিপস্টিক তৈরি হয়। একটা হচ্ছে গলন ও মিশ্রিতকরণ, টিউবে ঢালা ও মোল্ডিং বা আকৃতি প্রদান, টিউবের মরকীকরণ। এর নাম শুনে বোঝা যাচ্ছে প্রথমে মোমটা গোলাইতে হবে, তারপর উপাদানগুলো মিক্স করতে হবে। মিক্স করে হচ্ছে একটা টিউবে ঢালতে হবে। টিউবে ঢাললে হচ্ছে যেন লিপস্টিকের মতন আকারটা পাই। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্যাকেট 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 করতে হবে আরকি। এটাকে বলে টিউবের মরকীকরণ। আচ্ছা, গলন ও মিশ্রিতকরণ। লিপস্টিকের উপাদান গলন ও মিশ্রণ প্রক্রিয়া ৪টি স্তরে বিভক্ত। পৃথক স্টেইনলেস পাত্রে, ওকে, পৃথক কি স্টেইনলেস পাত্র। আচ্ছা, স্টেইনলেস পাত্র মানে কি? স্টেইনলেস পাত্র মানে হচ্ছে এক ধরনের ধাতব পাত্র, ঠিক আছে, যেগুলো চকচকে থাকে আর কি। আমরা রান্নার রান্নার ক্ষেত্রে যেগুলো যে পাত্রগুলো ইউজ করি, কড়াই ইউজ করি, এগুলো হচ্ছে স্টেইনলেস পাত্র, ঠিক আছে। স্টেইনলেস পাত্রে কি করব? সকল উপাদান, এই যে লিপস্টিকের উপাদান, কার্নো বা মোম, মৌমাছি মোম, ল্যানোলিন, এগুলো আর কি। হ্যাঁ, পৃথক স্টেনলেস পাত্রে সকল উপাদান গোলানো হয়। তার মানে এক একটা উপাদানের জন্য এক একটা স্টেনলেস পাত্র নিব, সবগুলো পাত্রে সবগুলো উপাদান আগে গোলায় নিব এবং তাদের আলাদাভাবে মিশ্রিত করা হয়। হ্যাঁ, গোলায় ফেলার পর চামচ দিয়ে মিশাবো। কি মিশাবো এটা বলে নাই, চামচ দিয়ে নাড়াবো, এটা বলছে আর কি। একটি পাত্রে দ্রাবক ও অন্য পাত্রে তেল, অপর একটি পাত্রে মোম জাতীয় পদার্থ গলানো হয়। মানে সবগুলা জিনিস আলাদা আলাদা করে করা হচ্ছে। একটা পাত্রে তেল গলাবো, আরেকটা পাত্রে হচ্ছে মোম গলাবো, আরেকটা পাত্রে হচ্ছে দ্রাবক গলাবো। দ্রাবক বলতে হচ্ছে অন্যান্য উপাদানগুলো যেগুলো আছে। হ্যাঁ, দ্রাবক ও তেল পরে একত্রে মিশ্রিত করবো। তার মানে এরপর দ্রাবক আর তেলগুলো একত্রে মিশ্রিত করবো, কিন্তু ইয়া করতেছি না, কি করতেছি না, এই যে লিপস্টিকের প্রস্তুত প্রণালী কিন্তু আসবে, ঠিক আছে, সেই জন্য দেখা দিচ্ছি। তাই আমার হয়তো মাথায় নাও থাকতে পারে কোনটা আসবে কোনটা আসবে না, এটা বলতে মাথায় নাও থাকতে পারে, কিন্তু আমি যেগুলো দাগাই দিচ্ছি তার মানে এগুলো পড়তে হবে, ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে রঞ্জক পদার্থ যোগ করা হয় প্রথমে, তার মানে কি তেল আর হচ্ছে কি দ্রাবক গুলো মিশাই ফেলবো। এরপর হচ্ছে কি এটি মোম, এরপর হচ্ছে এটি মোমের সাথে মিশানো হয়, ঠিক আছে, এরপর হচ্ছে এটি মোমের সাথে মিশানো হয়। গলিত লিপস্টিক মিশ্রণকে একটি প্যানে ঢেলে, এবার পুরো লিপস্টিক মিশ্রণটাকে একটা প্যানে ঢালবো কড়াইয়ের মধ্যে, টিউবের আকারে মোল্ডিং করার জন্য প্রস্তুত রাখা হয়, ঠিক আছে। ওকে, গলিত লিপস্টিক মিশ্রণকে সবসময় নাড়াতে হয়, যাতে সবসময় নাড়াতে হবে গলিত লিপস্টিক ইয়াটাকে, এর মধ্যস্থিত বাতাস বেরিয়ে যায়। মিশ্রণটির বর্ণ ভালোভাবে যাচাই করা হয় এবং প্রয়োজনীয় উপাদান এভাবে যোগ করা হয়। ওকে, এরপর এগুলো তো ইজি। এরপর যে টিউবে ঢালা মানে মোল্ডিং, আকৃতি প্রদান করতে হবে না, যেন এই যে লিপস্টিকের মতো একটা টিউবের মতন আকার ধারণ করে। টিউবে ঢালা আকৃতি প্রদান। বায়ুহীন লিপস্টিক মিশ্রণকে ওই যে সারাক্ষণ মিশাইতে হবে, একটু আগে বলছি সারাক্ষণ মিশাইতে হবে যেন বায়ুগুলো বেরোয় যায়, তার মানে এটাকে আমরা বায়ুহীন লিপস্টিকের মিশ্রণ বলতে পারি। বায়ুহীন লিপস্টিক মিশ্রণের সাহায্যে লিপস্টিক মিশ্রণকে মেশিনের সাহায্যে স্থির তাপমাত্রায় টিউবে ফেলা হয়। হ্যাঁ, টিউবগুলো ধাতু ও প্লাস্টিকের হয়। টিউবগুলো উল্টো করে লিপস্টিকের দ্বারা পূর্ণ করা হয়, ফলে অতিরিক্ত লিপস্টিক সহজে আলাদা হয়, ঠিক আছে। এই যে এখানে অতিরিক্ত লিপস্টিক বের হয়ে যাবে অটোমেটিক। এই যে এখানে পুরো ইয়াটা দেখাইছে কিভাবে ঢালতেছে। হ্যাঁ, তা হচ্ছে যে মরুকীকরণ মানে কি প্যাকেট করে দেওয়া। হ্যাঁ, তা হচ্ছে লিপস্টিক শীতল করে মোল্ডিং হতে পৃথক করা হয়। এরপর হচ্ছে লাস্টে শীতল করতে প্রতিটি লিপস্টিক টিউবের নিচের দিকে সিল করা হয়। প্রতিটি লিপস্টিক টিউবের নিচের দিকে সিল করা হয়। টিউবের নিচের দিক বলতে এই দিকের কথা বলতেছে, কারণ টিউবটাকে উল্টা করে রাখতে বলছে না, মাথা তো এটা, মাথাটাকে যখন উল্টা করে রাখবে এটা তো কি, এটাই তো মেন, ঠিক না? সরি, মাথা হচ্ছে কি মাথাটাকে যখন উল্টা করে রাখবি তার মানে এটাই তো পিছনের অংশ বা নিচের দিক। নিচের দিকটা এখন উপরে উঠে আসছে না, এই নিচের দিকটাকে যখন এই যে সিল করে দিছস, দেখছো সিল করে দিছস, সিল করে হয় লিপস্টিকে তখন প্রজ্বলন ক্যাবিনেটের চালনা করে লিপস্টিক ছিদ্র ছিদ্রগুলো সিল করা হয় এবং টিউবের বাহ্যিক এগুলো নিজে করে ফেলবি। এখানে আসলে আর কিছু বলার নেই, যেটুক করা ওটুক করে ফেলছি, ঠিক আছে। ওকে, আর চিত্রগুলো একটু দেখবি, এখানে চিত্রগুলো আসলে দেখার কিছু নেই, না দেখলেও চলে। এরপর আর কি আছে? আফটার শেপ। আফটার শেভের পরে মানে মেহেদি প্রস্তুতি। আচ্ছা, আজকে হচ্ছে মেহেদি প্রস্তুতি পর্যন্ত পড়াবো।
কারণ গেছে আসতেছে না একদম ঘামা একটা অবস্থা আছে আমার এখন। ওকে, আচ্ছা আফটার শেভ মূলত পুরুষদের ব্যবহৃত প্রসাধনী সামগ্রী। ওই যে শেভ করার আগে যে ক্রিমটা মিশাই, শেভ করার সময় ধারালো ব্লেডের কারণে ত্বকের উপরিভাগের কোষ ক্ষতিগ্রস্ত হয়, নতুন কোষ উদ্ভূত হয়। শেভিং ক্রিমে সাধারণ শেভিং ক্রিমে হচ্ছে সাবান জাতীয় পদার্থ, খাদ জাতীয় পদার্থ ইত্যাদি থাকায় ক্ষতিগ্রস্ত ত্বকের সংস্পর্শে আসলে জ্বালাপোড়া করে এবং সে হতে ক্ষতের সৃষ্টি ও ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। শেভ করার পর ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করার জন্য, আচ্ছা আফটার শেভ বলতে কি? আফটার শেভ বলতে হচ্ছে যে ক্রিমটা শেভ করার আগে ইউজ করা হয় সে নয়। এটা সরি, নাম শুনে তো বোঝা উচিত ছিল। আফটার শেভ, শেভ করার পর যে ক্রিমটা ইউজ করা হয়। হ্যাঁ, শেভ করার পর নরমালি আমাদের ত্বকের যে উপরে কোষগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। নানানভাবে ইনজুরি হতে পারে, ইনফেকশন হতে পারে। হ্যাঁ, তো শেভ করে ফেলার পর ভালো ক্রিম লাগিয়ে দেওয়া। এটাকে বলা হয় যে ক্রিমটা শেভ করার পর লাগানো এটাকে বলা হয় আফটার শেভ। ঠিক আছে? শেভ করার পর ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করার জন্য। কারণ ওই যে তো সেলুনে দেখোস না মাঝে মাঝে একটু সামান্য অংশ কেটে ফেলে, কেটে ফেলার পর একটা ক্রিম লাগাই দেওয়া হয়, এটা হচ্ছে আফটার শেভ। ঠিক আছে? তাহলে এখান থেকে আসলে সিকিউ আসবে না, আমি আগেই বলছি। এমসিকিউ আসতে পারে। এটি জেল বা লোশন বা ক্রিম পাউডার হিসেবে পাওয়া যায়। এটা কি হিসেবে পাওয়া যায়? জেল হিসেবে পাওয়া যায়, লোশন হিসেবে পাওয়া যায়, আবার ক্রিম পাউডার হিসেবে পাওয়া যায়। আফটার শেভ হচ্ছে কি ক্রিমের পিএইচ, এমসিকিউর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আফটার শেভের পিএইচ এর মান কত? 5.5। ওকে, 5.5 যা অ্যালকোহল, যা হচ্ছে কি ত্বকের পিএইচ এর মানে কাছাকাছি। পিএইচ ত্বকের পিএইচ কিন্তু 5.6। হ্যাঁ, তার মানে আফটার শেভ কত? 5.5, তার মানে ত্বকের পিএইচ এর মানের কাছাকাছি। তা হচ্ছে কি ময়শ্চারাইজার রূপে আফটার শেভ লোশনে ইউজ করা হয়, ডিনেচার্ড অ্যালকোহল ব্যবহার করা হয়। এটা এমসিকিউর জন্য আসতে পারে। আফটার শেভের ইয়াগুলো লাগবে না। আচ্ছা হ্যাঁ, করতে পারো। ইথানল হচ্ছে কিসে ইউজ করা হয়? ব্যাকটেরিয়া ছত্রাক প্রতিরোধক। তা হচ্ছে সরবিটল কিসে ইউজ করা হয়? ত্বকে কোমল আর ব্যথামুক্ত রাখে। পারফিউম, আফটার শেভের মধ্যে যে পারফিউম উপাদানটা থাকে এটা হচ্ছে সুগন্ধি উপাদান হিসেবে ইউজ করে। তারপর হচ্ছে মেন্থল আবার পাইছস, তার মানে ঠান্ডার সাথে সম্পর্কিত কিছু একটা হবে। ত্বকে ঠান্ডা অনুভূতি সৃষ্টি এবং অনু কি বলে অনুভূতি নাশক। ঠিক আছে? ত্বকে যেন ব্যথা না লাগে। ঠিক আছে? ঠান্ডা করে দেয়। কারণ কোনো অংশ কেটে গেলে তো এটা কি ব্যথা করবে, অনুভূতিটা কমাই দেয়। বোরিক অ্যাসিড হচ্ছে কি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, তার হচ্ছে পানি হচ্ছে কি মাধ্যম হিসেবে কাজ করে। শেষ। তারপর হচ্ছে আফটার শেভ ক্রিমের উপাদান আর ব্যবহারের উপাদান, এগুলো হচ্ছে নিজে পড়ে ফেলবে, এটা আসলে পড়াবার কিছু নেই। ঠিক আছে? এগুলো বাংলা পড়া। মেহেদি প্রস্তুত, মেহেদি নিয়ে প্রশ্ন আমি জীবনও দেখিনি। আচ্ছা, মেহেদি কালকে থেকে হচ্ছে ইম্পর্টেন্ট পড়া হবে। সাবান প্রস্তুত করা, ঠিক আছে? ওখান থেকে সিকিউ বেশি আছে। সাবান, ভিনেগার, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, এই হাবি জাবি এগুলো আছে, এগুলো হচ্ছে কি সিকিউতে বেশি আসবে। তো এখান থেকে মেহেদি থেকেও সিকিউ আসবে না, এখান থেকে এমসিকিউ আসবে চান্স বেশি। মেহেদি হলো কি গাছের পাতা থেকে উৎপন্ন এক ধরনের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। ওকে, হাত ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে মেহেদি বেশ সুপরিচিত। মেহেদি গাছের পাতার রস মানুষের ত্বকের সংস্পর্শে আসলে ত্বক উজ্জ্বল ও গাঢ় হইয়া হয়, কারণ মেহেদি পাতার নির্যাসে অম্লধর্মী কি লাসন বা হচ্ছে 2 হাইড্রোক্সি 1,4-ন্যাপথা কুইনন নামক জৈব যৌগ থাকে। এটা এমসিকিউর জন্য আসতে পারে। এটাই। ঠিক আছে? এটি প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে সংযুক্ত হয়ে রঙিন বর্ণ সৃষ্টি করে। একটু করলেই হবে মেহেদি থেকে। ঠিক আছে? যতক্ষণ ত্বকের মৃত কোষ ত্বক অপসৃত না হলে তারপর এটা লাগবে না। আর মেহেদি পেস্টের পিএইচ এর মান এটাও 5.5, একটু করলে হবে। আর এখানে এগুলো আর কিছু পড়ার দরকার নেই, পড়া কমাই গেছি। কারণ যেগুলো অপ্রয়োজনীয় পড়া এগুলো আসলে পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে আজকে এতটুকু থাক। আমাদের মনে হয় আর বেশি দিন লাগবে না, 2টা বা 3টা ক্লাস লাগবে। আজকে 50 পেজ পর্যন্ত পড়া হয়েছে, এটা 77 পেজ। 77 পেজ মনে হয় এমসিকিউ সহ, অনুশীলনের প্রশ্নগুলো সহ। তার মানে কি আর 10 পেজ পড়ে ফেললে, কালকে একটা 10 পেজ পড়বো, এর পরের দিন 10 পেজ পড়লে চাপটা শেষ।